আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বাংলাদেশ ভূকৌশলগতভাবেই গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, তাই বড় দেশগুলোর নজরও বাংলাদেশের উপর। নিজেদের স্বার্থেই তারা চায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সেই জন্য নানাভাবে চাপও প্রয়োগ করতে দেখা যায়। তবে সাম্প্রতিক নানা সমীকরণ পাল্টে গেছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মুন্সি ফয়েজ আহমেদ। আর এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনের আগ মুহূর্তে কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে বলে মনে করেন অধ্যাপক শাহাব এনাম খান। বিস্তারিত জানাচ্ছেন শরীয়ত খান। সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনেকদিন ধরেই রাজপথে বিএনপি। এমন পরিস্থিতির মাঝেই সুষ্ঠু নির্বাচনের দোহাই দিয়ে নতুন ভিসা নীতি আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার এই হুমকি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে দেশ বিদেশের নানা মহলে। তবে সবকিছুর হিসেব নিকেশ পাল্টে দিয়েছে এক সেলফি। ভারতে G20 সম্মেলনে শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সেলফি তোলার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এছাড়াও ভারতে G20 সম্মেলনের আগে পরে ঢাকা সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্ট। সফরে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন দুজনই। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপর চাপ অনেকটা কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমার ধারণা মতে বাংলাদেশ কোনো বিশেষ চাপের মুখে নাই। এক সময় ছিল বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছিল, সেগুলো নিয়ে নানান দুই পক্ষেই বা বিভিন্ন পক্ষে অনেক কথাবার্তা হয়েছে এবং মোটামুটি একটা সমীকরণ তৈরি হয়েছে, যার ফলে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে কে কি চাচ্ছে এবং আমরা কি চাচ্ছি। বড় রাষ্ট্রগুলোর কাছে ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা বাংলাদেশের সরকারকেও সচেতন থাকতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরো বাড়াতে হবে। বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং একটা ন্যাশনাল কনসেনসাসের এক ধরনের দরকার আছে, কারণ প্রত্যেকটা পার্টিরই এটা মনে রাখা দরকার যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ শুধু একটা পলিটিক্যাল পার্টির জন্য না, এটা সর্বজনীন এবং সবার জন্য, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও তাই মনে করে। সেই হিসেবে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে এবং সেই আস্থার জায়গার মাধ্যমে বাংলাদেশের উপরে যে চাপটা আমরা অনুভব করি সেটাকে কমিয়ে আসতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট ৯টা ৪৫-এ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য সহ ৩ বাহিনীর প্রধান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে ৪ ঘণ্টা যাত্রা বিরতির পর ফ্লাইটটি ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় রাত ১০টা ৫০ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে প্রথম দিনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী যোগ দেবেন। বাজারে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না কোনো পণ্য। খুচরা বাজারে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, আর পেঁয়াজের দর ৮০ টাকা। যদিও সরকার খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকায় আর ৩৫ থেকে ৩৬ টাকায় আলু বিক্রির কথা। তবে বিক্রেতারা বলছেন বেশি দামে কিনে আনার কারণে তারা এই দামে পণ্য বিক্রি করছে। এইদিকে ডিমের দাম প্রতি পিস ১২ টাকা বেঁধে দেওয়া হয়েছে। রাজধানীর পলাশী বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সরকারি আদেশ না মেনে বেশি দামে পণ্য বিক্রি করায় ক্ষোভ জানিয়েছেন ভোক্তারা। প্রতিদিন বাজার নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও কাজে আসছে না।
দর্শক, বাজার দর জানাতে রাজধানীর পলাশী বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি হচ্ছে না শুনে যাচ্ছি, তো এই ক্ষেত্রে বাজারে পণ্য সরকারি দামে বিক্রি না হওয়ার কারণ কি বলছে বিক্রেতারা, জানাবেন। ফারিয়া, আসলে সরকার যে দামগুলো নির্ধারণ করে দিয়েছে সেটি বিক্রির জন্য, কিন্তু যারা এখানে বিক্রেতা রয়েছেন তাদের সেই দামের থেকে কম দামে পণ্য কিনতে হবে। আমাদের সঙ্গে যখন বিক্রেতাদের কথা হচ্ছেন তারা অনেকেই আমাদেরকে একটি করে রসিদ দেখাচ্ছেন তারা যেখান থেকে পণ্যগুলো কিনে নিয়ে আসছেন। আমি যদি আলুর কথা দিয়ে শুরু করি, এই বাজারে আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, কিন্তু সরকার থেকে আলুর দাম নির্ধারণ করে দেওয়া হচ্ছে 35 থেকে 36 টাকা। তবে এই বাজারের যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আলু পাইকারি বাজার থেকে কিনে নিয়ে আসছেন 45 টাকা 46 টাকা কেজিতে। তাহলে পরে তারা প্রশ্ন তুলছেন যে সরকার যে 35 থেকে 36 টাকা নির্ধারণ করে দিয়েছে, যদি তারা 45-46 টাকায় কিনে নিয়ে আসে তাহলে কিভাবে তারা সেই দামে বিক্রি করবেন। এছাড়াও আমরা ডিমের যে কথাটি বলছি, ডিম কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা হালিতে, অর্থাৎ সরকার থেকে 48 টাকা বেঁধে দেওয়া হয়েছে, সেখানে 2 টাকা করে বেশি রাখা হচ্ছে। সেখানেও কিন্তু তারা বলছেন যে 11 টাকা পিস যদি তারা ডিম কিনে আনতে পারতেন তাহলেও তারা খরচ সহ আনুষঙ্গিক খরচ দিয়ে তারা এখানে 12 টাকা পিস বিক্রি করতে পারতেন, কিন্তু সেখানে তারা ডিম কিনে নিয়ে আসছেন 11 টাকা 70 পয়সাতে। এছাড়াও যদি পেঁয়াজের কথা বলি, পেঁয়াজও কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছে, কেউ 80 টাকা 25 টাকা করে এখানে কেজিতে বিক্রি করছেন। পেঁয়াজের ক্ষেত্রেও একই কথা তারা বলছেন যে তারা যখন কিনে নিয়ে আসছেন সেখানেই তাদের বেশি দাম। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, ক্রেতারা কিন্তু ক্ষোভ জানিয়েছেন যে যেখানে যে পণ্যগুলো যে দামে বিক্রি করা যাবে না, কিন্তু সেই দাম যখন সরকার থেকে নির্ধারণ করে দেয়া হয়, তারা যখন বাজারে আসছেন কোনো পণ্যই কিন্তু সেই দামে তারা কিনতে পারছেন না। যে কারণে তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন যদি সেই দামে বিক্রি না হয় তাহলে কেন অযথায় এই ধরনের দাম বেঁধে দেওয়া হচ্ছে। যখন থেকে এই দামে পণ্যগুলো বিক্রি করতে পারবে বা এই দামে তারা কিনতে পারবেন তখন যেন এই দামগুলো তারা বেঁধে দেন, এমনটি বলছেন। এছাড়াও কিন্তু আমরা দেখছি যে বাজার নিয়ন্ত্রণে ভোক্তার পক্ষ থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে, কিন্তু সেই অভিযানের কোনো ফল কিন্তু এখনো আমরা বাজারে লক্ষ্য করিনি। তো এই ছিল পলাশী বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর পলাশী বাজার থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আলু পেঁয়াজ সহ অন্যান্য পণ্য সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা জানাবেন। ফারিয়া, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আমি শুরুতেই বলবো, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে কিন্তু কোনো পণ্য বিক্রি হচ্ছে না। যে যার মতো করেই কিন্তু পণ্যের দাম নিচ্ছে, কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই বাজার, নিত্য পণ্যের যে বাজার সেটা। আমরা সকালবেলা বাজার যাচাই করলাম, আলু বিক্রি হচ্ছে 50 টাকা এবং আরেকটা ভালো মানের আলু বিক্রি হচ্ছে 80 টাকা, এবং একই সাথে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটা ভারতীয় পেঁয়াজ সেটা 65 টাকা এবং দেশি পেঁয়াজ কিন্তু 85 টাকা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল দেশি পেঁয়াজ বিক্রি হবে 65 টাকা এবং ভারতীয় পেঁয়াজের কোনো কথা কিন্তু উল্লেখ করা হয়নি। এখানে কিন্তু যেখানে ভারতীয় পেঁয়াজ আগে বিক্রি হতো 60 টাকায়, বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়ার পরে সেই ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু এখন 65 টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়। কোনোভাবেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডিমের বাজার যাচাই করলাম, ডিম যেখানে 12 টাকা 50 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এই বাজারটিতে ডিম বিক্রি হচ্ছে 12 টাকা করে প্রতি পিস, কিন্তু বাজার ভেদে কোনো কোনো জায়গায় কিন্তু 13 টাকা বিক্রি হচ্ছে, আবার 12 টাকা 50 পয়সাও বিক্রি হচ্ছে। বোঝা যাচ্ছে যে আসলে বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া যে 3টি পণ্য, এই 3টি পণ্য কোনোভাবেই কিন্তু আসলে ব্যবসায়ীরা বিক্রি করছেন না, যে যার মতো করেই ব্যবসা করছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বললাম, ক্রেতারা জানিয়েছেন আসলে মনিটরিং না করা গেলে কোনোভাবে এটা নিয়ন্ত্রণ আসবে না। বাজার পরিস্থিতি দিন দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালেও কিন্তু এটার কোনো সুফল পাওয়া যাচ্ছে না। কবে নাগাদ আসলে এটার সুফল পাওয়া যাবে তাও বোঝা যাচ্ছে না। এখানকার যারা ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী, তারা জানিয়েছেন তারা যেহেতু পাইকারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, সেই জন্য তারা কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তারা জানিয়েছেন আসলে তাদের এখানে অভিযান পরিচালনা না করে যারা পাইকার আড়তদার আছে তাদের এখানে অভিযান পরিচালনা করার জন্য। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ফারিয়া। সাইফুল, আপনাকে ধন্যবাদ। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।
গেল বছরের থেকে এবার বাংলাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ 10 গুণ এবং মৃত্যু প্রায় 3 গুণ বেড়েছে। চলতি মাসে গড়ে প্রতিদিন 13 জনের মৃত্যু হয়েছে। 16 দিনে এই রোগে মৃত্যু হয়েছে 221 জনের। এদিকে সবশেষ 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে 804 জনে। চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,64,562 জনে। এদিকে হাসপাতালগুলোতে শিরায় দেওয়া স্যালাইনের সংকট চলছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চাহিদা মতো স্যালাইন দিতে পারলেও বেসরকারি হাসপাতালগুলোতে স্যালাইন সংকট দেখা দিয়েছে, যার ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এমন পরিস্থিতিতে ভারত থেকে স্যালাইন আমদানি করছে সরকার। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানী মুগদা জেনারেল হাসপাতাল ও বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম। শুরুতেই যাব রফিকুল ইসলামের কাছে। রফিক, হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য স্যালাইন সংকট আছে কিনা এবং কি বলছেন এক্ষেত্রে রোগীর স্বজনরা? ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা জ্যামিতিক হারে কিন্তু বেড়েছে। আপনি যেটি বলছিলেন প্রায় 10 গুণ বেড়েছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু প্রায় 3 গুণ। এবছর অলরেডি 800-র অধিক অর্থাৎ 804 জন রোগীর মৃত্যু হয়েছে ডেঙ্গু রোগে। ডেঙ্গু রোগীর আক্রান্ত বেশি হওয়ায় কিন্তু এর সঙ্গে সংশ্লিষ্ট যে সকল ঔষধ এমনকি খাবারের দামও কিন্তু আমরা বাড়তে দেখেছি। কিছুদিন আগে ডাবের দাম বেড়েছিল, তারপরেই কিন্তু স্যালাইনের দাম বেড়েছে এবং স্যালাইনের প্রচুর সংকট দেখা দিয়েছে। শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরে ঢাকার বাইরেও কিন্তু স্যালাইনের সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু ফার্মেসিগুলো বলছে যে তাদের কাছে যে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা ঠিকমতো সরবরাহ করতে পারছে না, যার ফলে কিন্তু কিছু কিছু জায়গায় বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে। ফারিহা, আমি চেষ্টা করছি এখন একজন ওষুধ বিক্রেতার সঙ্গে কথা বলতে। আপনি একটু বলবেন যে আসলে কি ধরনের স্যালাইনের সংকট রয়েছে এবং ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে কি বলছে, সংকটের কারণ তারা কি বলছে? ধন্যবাদ আরটিভিকে। অ্যাকচুয়ালি আপনার স্যালাইন তো অনেক ধরনেরই। এখন ডেঙ্গু রিলেটেড হচ্ছে কয়েকটা স্যালাইন বেশি চলে, যেমন আপনি ইলেকট্রোডেক্সট্যান বেবি স্যালাইন আপনি দেখেন এটা মার্কেটে নাই বললেই চলে। তারপরে নর্মাল স্যালাইন ডিএনএস। এখন এটা তো আপনি জানেন আমাদের জুলাইতে আমাদের স্বাস্থ্যবিদ হিসেবে বলছিল যে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু বাড়বে, তাহলে সেই প্রস্তুতি কি ওষুধ কোম্পানিগুলো নিয়েছে? নেয়নি। সংকটটা এইখানেই, দিস ইজ দ্য পয়েন্ট। যেহেতু আমাদেরকে অ্যালার্ম করেছে স্বাস্থ্য ডিজি যে আগস্ট সেপ্টেম্বরে বেড়ে যাবে, সেক্ষেত্রে কোম্পানিগুলোর প্রস্তুতি না থাকাতে আমাদের ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাই কম, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এই জন্য আমাদের দেখেন মুগদা মেডিকেল একটা ডেঙ্গুর জন্য দেশ সেরা প্রতিষ্ঠান, এখন স্যালাইন দিতে পারছে না বিকজ শর্ট। এই আর এটার জন্য হচ্ছে যে আপনি সমস্ত পরিস্থিতি মোকাবিলার জন্য আসলে যে জায়গায় দক্ষ লোক প্রয়োজন, সেখানে যারা পলিসি মেকার আরেকটু দক্ষ লোক রিক্রুট করা উচিত। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনার ওষুধ কোম্পানিগুলো, সব কোম্পানি কিন্তু স্যালাইন বানায় না। জি ফারিহা, আপনি শুনছিলেন স্যালাইনের সংকটের কারণ তিনি বলার চেষ্টা করছেন। আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে ভারত থেকে স্যালাইন আমদানি করা হবে। এই আমদানির ঘোষণার পরেও কিন্তু রাজধানীর ফার্মেসিগুলোতে স্যালাইনের সংকট রয়ে গেছে। ফারিহা, ঢাকার বাইরেও কিন্তু স্যালাইনের প্রচুর সংকট। আমরা এই মুহূর্তে বরিশালে চলে যাব। বরিশালে আমাদের সহকর্মী রয়েছেন আরিফ আমাদেরকে জানাবেন বরিশালে স্যালাইনের সংকট কেমন দেখা যাচ্ছে বা সেখানকার পরিস্থিতি কি। জি রফিক, ধন্যবাদ আপনাকে। আসলে বরিশালে কিন্তু ডেঙ্গু পরিস্থিতি একদমই অবনতি, সুতরাং স্যালাইনের কিন্তু কিছুটা ঘাটতি বরিশালে রয়েছে। আমরা ইতিমধ্যেই বরিশালের হাসপাতালের সামনে যেই ফার্মেসিগুলো রয়েছে সিংহবাগ ফার্মেসির সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত 2-1 দিন যাবত থেকে কিছু স্যালাইন ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, যেমন ডিএনএস, হার্টব্যান্ড থেকে শুরু করে কয়েকটা স্যালাইন রিসেন্টলি পাওয়া যাচ্ছে। তবে এর আগে বিভিন্ন দোকানদারদের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আরটিভির যারা দর্শক রয়েছে তাদেরকে শোনানোর চেষ্টা করেছি দীর্ঘ
এক মাসেও কিন্তু বরিশালের ফার্মেসিগুলোতে তেমন কোনো স্যালাইনের দেখা মেলেনি। বরিশালের যে অন্যান্য 10টি উপজেলা রয়েছে এবং সিটি শহরের বাইরে থেকে যারা আসছে তারাও কিন্তু বরিশালে কোনো স্যালাইন পায়নি। শুধুমাত্র বরিশাল সরকারি হাসপাতালগুলোতে যারা ভর্তি ছিল তারাই শুধু এই স্যালাইনের আওতায় ছিল। তার কারণ সরকারের শুধুমাত্র হাসপাতালগুলোতেই সাপ্লাই ছিল, সরকারি হাসপাতালগুলোতে স্যালাইন সাপ্লাই ছিল। সুতরাং একটি বিষয় আপনাকে বলতে চাচ্ছি যে বরিশালের অবস্থাটা এখন সংকট, যে আসলে স্যালাইন পাওয়াটাই দুর্বিষহ। কিন্তু প্রতিটি দোকানে কিন্তু সাধারণত কলেরার স্যালাইনটা পাওয়া যাচ্ছে, এর বাইরে কিন্তু স্যালাইন পাওয়া যাচ্ছে না। তবে সকাল থেকে আমরা যে ফার্মেসির সাথে কথা বলছি তারা বলছেন যে এখন থেকে 2-1টা করে বা 10-12টা করে তাদের দোকানে আছে। আর ডেঙ্গু পরিস্থিতিটি একটু আপনাকে জানিয়ে রাখি, আসলে বরিশালের অবস্থাটি এখন খুবই শোচনীয়। গত 24 ঘন্টায় বরিশালে প্রায় 450 ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। আর এখন পর্যন্ত বরিশাল সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে 1300-র মতো ডেঙ্গু রোগী। তো বরিশালের অবস্থা এখন ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আর রোদ আর বৃষ্টির কারণেই কিন্তু বরিশালে ডেঙ্গুর রোগী ওঠানামা করছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির স্যালাইন সংকটের সবশেষ তথ্য। ফারিয়া। ধন্যবাদ রফিক এবং আরিফ, আপনাদের দুজনকেই। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানী মুগদা জেনারেল হাসপাতাল ও বরিশাল থেকে রফিকুল ইসলাম ও আরিফুল ইসলাম। নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে 50 জনের বেশি নারী বাইকারের একটি দল রাজধানী থেকে যশোর রোড শো করেছে। দুদিন ব্যাপী এই আয়োজনে লিঙ্গ সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। আয়োজকরা বলেন, রোড শো এর মাধ্যমে অন্তত 75 লাখ মানুষের কাছে নারীর নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হবে। রোড শোতে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক পথনাটক ও সংলাপ পরিবেশন করা হয়। অধরা ইয়াসমিনের রিপোর্ট। নারী শুধু যে কর্মক্ষেত্রে স্বাবলম্বী তা নয়, চলাচলের ক্ষেত্রেও দিন দিন হয়ে উঠছেন স্বনির্ভর ও স্বাধীন। পাবলিক পরিবহনের উপর নির্ভরতা কমিয়ে সহজ যাতায়াতে ভূমিকা রাখছে 2 চাকার যান। দিন দিন এই 2 চাকার যানের সাথে নারীরাও অনেকাংশে অভ্যস্ত হয়ে উঠছে। রাজধানী থেকে যশোর অভিমুখী নারী বাইকারদের এই ছুটে চলা শুধু একটি মোটর শোভাযাত্রা নয়, এর মাধ্যমে নারীর মুক্তির বার্তা ছড়িয়ে পাবলিক প্লেসে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টি করাই এর মূল লক্ষ্য। পাবলিক প্লেস উইমেনদের যেই হ্যারাসমেন্ট, ওটার মানে জনসচেতনতাই আমরা যাচ্ছি। ইটার কুচি দেও ডেল খেতে হয়েছে, বাদামের চুকলা দেশ, কেউ থুথু দিয়েছে। যারা মনে করছে যে মেয়েদেরকে আসলে মেয়েরা দুর্বল, মেয়েরা অবহেলিত, মেয়েরা রাস্তায় চলাফেরা করতে পারে না, তাদেরকে চাইলে হ্যারাস করা যায়, তারা তাদের এই ধারণা থেকে বের হয়ে আসুক। শুক্রবার ধানমন্ডি 32 নম্বর থেকে যাত্রা শুরুর পর পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল হয়ে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে গিয়ে প্রথম দিনের যাত্রা শেষ হয়। এটার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে নারীরা যেন একদম সেফলি রাস্তায় চলাফেরা করতে পারে। নারীদের একটু মনে করতে হবে যে তারা পুরুষের সমান। তারাই যদি মনে না করে তাহলে তারা যে রেসপেক্টটা আসলে এক্সপেক্ট করে সেটা আসলে পাওয়া সম্ভব না। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আর ইয়াং বাংলা যৌথ উদ্যোগে 15 ও 16 সেপ্টেম্বর ভ্রমণকন্যা ট্রাভেলস অব বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। প্রথম দিন 173 কিলোমিটার পাড়ি দেন নারী বাইক রাইডারদের এই বহর। গণসচেতনতা তৈরির লক্ষ্যে নারীদের সাথে পুরুষ রাইডাররাও যুক্ত হয় এই কর্মসূচিতে। যে রাস্তায় অন্যান্য যে চালকরা আছে সেটা ভালোভাবে নেয় না, সো একজন ভাই হিসেবে এদের সেফটিটা এনশিওর করা। একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা যদি কাউকে পিছনে ফেলে কাউকে পরাস্ত করে এগিয়ে যেতে চাই তাহলে সেটা সম্ভব না। শনিবার একই পথে ঢাকায় ফিরে আসে শোভাযাত্রাটি। পথে জনসমাগম স্থলে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক পথনাটক ও সংলাপ পরিবেশন করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। সিলেটের সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ 2 জন নিহত হয়েছে। গেল রাতে গোয়াইনঘাট উপজেলার শালটিকর মৃত্যুমহল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়। নিহতরা হলেন জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগা মহল্লার ব্যবসায়ী হাফিজুর রশিদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
ব্রাজিলের অ্যামাজন রাজ্যে বিমান দুর্ঘটনায় 14 জন আরোহী নিহত হয়েছে। নিহতদের মধ্যে মার্কিন পর্যটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেলে রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ভার্সেলোস প্রদেশে দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ভার্সেলোসের মেয়র এডসন ডি পাউলা রদ্রিগেজ একটি মাঝারি আকারের বিমান বিধ্বস্ত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানটিতে একজন পাইলট ও সহকারী পাইলট ছাড়াও 12 জন পর্যটক ছিলেন, যাদের সবাই নিহত হয়েছেন। কানাডায় আছড়ে পড়েছে শক্তিশালী সামুদ্রিক ঝড় লি। শক্তিশালী এই ঝড়ে জোরালো দমকা হাওয়া সহ ঘন্টায় সর্বোচ্চ 65 মাইল বেগে বাতাস বয়েছে। ঝড়ের আঘাতে উত্তর আটলান্টিক উপকূলে বহু রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, অসংখ্য গাছ উপড়ে গেছে এবং লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় রয়টার্স। আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর ঝড় লি স্থানীয় সময় শনিবার কানাডার নোভা স্কটিয়া প্রদেশে হারিকেনের মতো শক্তিশালী বাতাস নিয়ে আছড়ে পড়ে। এশিয়া কাপের ফাইনালে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। কলম্বোর রানা সিংহ প্রেমাদেশা স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 3:30টায়। শিরোপা ধরে রাখার মিশনে স্বাগতিক লঙ্কানদের লক্ষ্য দ্রুত প্রতিপক্ষ উইকেট তুলে নেয়া, আর ভারতের লক্ষ্য প্রতিপক্ষকে গুড়িয়ে শিরোপা পুনরুদ্ধার করা। বিস্তারিত জানাচ্ছেন অরণ্য গফুর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং আয়োজক হবার পরও এশিয়া কাপের ফাইনালে আন্ডারডগ শ্রীলঙ্কা। এটা সমর্থকদের তর্কে অবতীর্ণ করলেও লঙ্কান সিংহরা দেখছেন ইতিবাচকভাবে। ফেভারিটের তকমা ভারতের উপর চাপিয়ে চাপ মুক্ত ক্রিকেট খেলার সুযোগটাই নিতে চান সানাকা মেন্ডিসরা। তবে ইনজুরিতে মহিষ তিক্সানার ছিটকে যাওয়াটা বড় ধাক্কা স্বাগতিকদের জন্য। তার স্থানে দুশান হেমন্তকে নিয়ে স্পিন আক্রমণ জারি রাখতে পারে শ্রীলঙ্কা। আরও একবার নিশানকা, কুশল মেন্ডিস, সামারা বিক্রমাদের ব্যাটিং সেবা চাইবে স্বাগতিকরা। তবে কলম্বোর স্পিন বান্ধব উইকেটে ম্যাচ জিততে মূল নজরটা থাকবে দুনিত ভাল্লালাগে ও মাতিসা পাতিরানার দিকে। লড়াইটা তাই বড় অংশে ভারতীয় ব্যাটিং বনাম লঙ্কান স্পিনারদের। দারুণ ফর্মে রয়েছেন শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষানরাও রয়েছেন রানের মধ্যে। হার্দিক পান্ডে সহ লোয়ার মিডল অর্ডারও রানের চাকা ঘোরাতে পারঙ্গমতার নজির রেখেছে। লঙ্কান স্পিনারদের তাই সহজে পার পাবার আশা করাটা হবে ভুল। সিরাজ ও বুমরাহর পেস ভিন্ন মাত্রা যোগ করেছে ভারতীয় বোলিং আক্রমণে। কলম্বোর কন্ডিশন বিবেচনায় তৃতীয় পেসারের পরিবর্তে একজন বেশি স্পিনার খেলাতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে জাদেজা, কুলদীপ যাদবদের সঙ্গী হতে পারেন অক্ষর প্যাটেলের জায়গায় ডাক পাওয়া ওয়াশিংটন সুন্দর। শিরোপা লড়াইয়ের রোমাঞ্চে বাগড়া দিতে পারে বৃষ্টি, সে চিন্তায় সংরক্ষিত দিন রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। অরণ্য গফুর, RTV। খেলার খবর ফুটবল। লিটন দাসকে অধিনায়ক করে নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান। বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদকে। আর দলে জায়গা হয়নি নাইম শেখ, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারির। পেস আক্রমণে মুস্তাফিজ ও তানজিম সাকিবকে সঙ্গ দিতে দীর্ঘদিন পর ফিরেছেন খালেদ আহমেদ। স্পিনে নাসুম ও মাহাদির সঙ্গী রিশাদ হোসেন। ব্যাটিং লিস্টে আছেন তানজিদ তামিম, এনামুল, জাকির ও তৌহিদ হৃদয়। 21 সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মিরপুর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সকালের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।